নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে এসি 5 তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো দেওয়া আছে তোমাদের 24টি এমসিকিউ তার প্রশ্ন আর উত্তরগুলো দেখো দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি আছে, এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, JF বিয়ারলিন। আমি শুধু প্রশ্নটার বলছি না, তাহলে কি একটু শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি আছে, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, ল্যাটিন শব্দ। 3 নম্বর প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, লেনিন। আচ্ছা, 4 দাগের যে প্রশ্নটি আছে, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, এটা সালটা একটু ভুল দেওয়া আছে, 1942 খ্রিস্টাব্দ হবে। 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, নানা ফড়নবিশ। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, স্যার এলিজা ইম্পে। দেখো প্রতিটা প্রশ্নের পাশে নিচে আমি দাগ দিয়ে দিয়েছি। আর 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 1853 খ্রিস্টাব্দে আইন। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, প্রেসিডেন্সি কলেজ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, জ্যোতিরাও ফুলে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 1856 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, জন লরেন্স। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, নবাব সলিমুল্লাহ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, নিপীড়িত। তারপরে দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে সি, FD রুজভেল্ট। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, সতীশচন্দ্র সামন্ত। 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, 1942 খ্রিস্টাব্দ। পরবর্তী দেখো নিচে দেওয়া আছে 17 দাগের স্তম্ভ মেলাও। দেখে নাও স্তম্ভ মেলাও উত্তরটি পাশে দেওয়া আছে, উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, ফ্রান্স। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, উত্তেজনা প্রশমন। 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, এই দাগটা আমি ভুলে দাগ দিয়েছি, অপশান ডি হবে 38 ডিগ্রি অক্ষরেখা। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান অপশান এ, মরিস জুলিয়াস বন। তারপরে দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে এম বিশ্বেশ্বরাইয়া। তারপরে দেখো 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, সুকুমার সেন। তারপরে দেখো লাস্ট 24 দাগের প্রশ্নটা আছে, সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য ছিল, উত্তরটা হবে অপশান বি, 7টি। পরবর্তী প্রশ্ন দেখো নিচে দেওয়া আছে 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি উত্তরগুলো তোমাদের দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো পেজে আছে প্রশ্নগুলি, তোমাদের মোট এখানে 16টি প্রশ্ন দেওয়া আছে। এই 16টি প্রশ্নের উত্তরই তোমাদের আমি সমাধান করে দেখিয়ে দিয়েছি। দেখো প্রথমে 1 দাগের প্রশ্ন আছে, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তরটা দেখো, আফ্রিকা মহাদেশের অন্তর্গত ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। এই অঞ্চলে দুর্গম পর্বত, খরাস্রোত, এর বানানটা একটু ভুল আছে, হবে, হ্যাঁ, খরাস্রোত, অনবদ্য নদী, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। আশা করি তোমরা দেখে নিয়েছো। এটা হচ্ছে 1 দাগের প্রশ্ন ও তার উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন কি আছে, মুক্তদার নীতি বলতে কি বোঝো? দেখে নাও মুক্তদার নীতি। 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনা ভূখণ্ডে ইউরোপীয়দের দেশগুলির উপনিবেশ স্থাপন করার জন্য মুক্তদার নীতি ঘোষণা করেন। এই নীতিকে বলা হতো মুক্তদার নীতি। বিভিন্ন ইউরোপের শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হতো। দেখে নাও উত্তরটি। আর এখানে পাশে ভুলবশত হয়তো পেট কাটার মধ্যে সব টাইপিং হয়ে গেছে, আমি দুঃখিত। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তরটা হবে প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন। দেখো 3-এর অথবা দিয়ে প্রশ্নটি দেওয়া আছে আরও একটি, প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা গিয়েছিল? সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন, উপযোগিতাবাদ বলতে কি বোঝো? উত্তরটা দেখো, উপযোগবাদ হলো 18 ও 19 শতকের ইংরেজ
চিন্তাবিদের সমাজ দর্শনের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা। এই সময় ইউরোপের শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ব্যবস্থা দ্রুত পরিবর্তন ঘটে, পূজাপতি ও শিল্প শ্রমিকদের উত্থান হয়। পুঁজিপতি হবে, হ্যাঁ, মানাটা একটু ভুল আছে। পরবর্তী দেখো 5-এর প্রশ্নটা দেখো কি আছে, সম্পদের বহির্গমন বলতে কি বোঝে, উত্তরটা দেখো। পলাশী যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর গোটা অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে চলে যায়, যার বিনিময়ে বাংলার তথা ভারতকে কোনো সুবিধা দেওয়া হয়নি। এই ঘটনাকে অনেক ঐতিহাসিক ও অর্থনীতিবিদ সম্পদ নির্গমন বলে অভিহিত করেছেন। আবার দেখো অথবা দিয়ে দেওয়া আছে, কাওতাও প্রথা কি, উত্তরটা দেখো। কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে সম্রাটের প্রতি বছরের শিকারের প্রমাণ দিতে হতো। এদের একটি কাওতাও প্রথা। এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজানু হতে হতো। এটাই কাওতাও প্রথা নামে পরিচিত। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হতো, উত্তরটা দেখো। উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোসুয়া মার্সম্যান, এই 3 জন মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। অথবা দিয়ে দেখো দেওয়া আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, উত্তরটা হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রশ্ন দেখো 7 দাগের, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, উত্তরটা দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, মে 4 আন্দোলন কি, উত্তরটা দেখো। প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে চীনের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে সমগ্র চীন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন টুসিউ এর ডাকে চীনের কয়েক হাজার ছাত্র 1919 সালের 4 মে চীনের তিয়েন আনমেন স্কোয়ারের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়। এই ঘটনা 4 মের আন্দোলন বা মে 4 মুভমেন্ট নামে পরিচিত। এখানে হাজার বানানটা দুবার দেওয়া আছে, যে ছাত্রের পরে এখানে ওটা মিস্টেক করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো অথবা দিয়ে দেওয়া আছে, সান মিনচু আই কি, উত্তরটা দেখো। চীনের সান ইয়াতসেন 1898 খ্রিস্টাব্দে চীন জনগণের জন্য 3টি নীতি অর্থাৎ সান মিনচু আই ঘোষণা করেন। 1 নম্বর জনজাতীয়তাবাদ, 2 হচ্ছে জনগণতন্ত্রবাদ, 3 হচ্ছে জনজীবিকাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা করেন, উত্তরটা দেখো। বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। অথবা দিয়ে দেখো দেওয়া আছে 9 দাগের, দেশীয় রাজ্য বলতে কী বোঝে, উত্তরটা দেখো। ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকার ছাড়াও এদেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, তারপর হচ্ছে বরোদা রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত, উত্তরটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী দেখো 11 দাগের, কবে এবং কোথা থেকে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল, উত্তরটা দেখো। 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ সূচনা হয়। প্রশ্ন দেখো 12 দাগের, গ্রেট কেলকাটা কিলিং কি, উত্তরটা দেখো। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতার জনগণের একটি অংশ তাণ্ডব অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডে নেমেছিল। প্রায় 5,000 মানুষ নিহত এবং 15,000 আহত হয়। পরিস্থিতি মুসলিম লীগ দ্বারা উৎসাহিত হয় এবং ব্রিটিশ প্রশাসন অচল হয়ে পড়ে। এই পর্বটি গ্রেট কেলকাটা কিলিং নামে পরিচিত। অথবা দিয়ে দেখো দেওয়া আছে, মাউন্টব্যাটেন প্ল্যান কি, উত্তরটা দেখো। মাউন্টব্যাটেন পরিকল্পনাটি ছিল ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের কর্তৃক ব্রিটিশ ভারতকে 2টি স্বাধীন অধিরাজ্য ভারত ও পাকিস্তান বিভক্ত করার একটি প্রস্তাব। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, মার্শাল টিটো কে, উত্তরটা দেখো। মার্শাল টিটো ছিলেন যুগোস্লোভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লোভিয়া বিহার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে সমাজতান্ত্রিক যুগোস্লোভিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হন। 14 দাগে দেখো, তেলকুট নীতি কি, উত্তরটা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের আমেরিকান পরিবহন ও শিল্পক্ষেত্রে সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপকে তেল কূটনীতি বলে। তো দেখো অথবা দিয়ে দেওয়া আছে, লং মার্চ কি, উত্তরটা দেখো। 1934 সালে 16 অক্টোবর
মাও সেতুং এর তার পরিবার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ 6,000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেনচি প্রদেশে উপস্থিত হন। 370 দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপেক্ষা করে মাত্র 8,000 যাত্রী 20 অক্টোবর গন্তব্যে পৌঁছান এবং বাকিরা প্রাণ হারান। এই ঘটনা লং মার্চ বা দীর্ঘযাত্রা নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন দেখো 15 দাগের, নব উপনিবেশবাদ কি? উত্তরটা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমের শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। খুব শীঘ্রই বাকি বিষয়ে তোমরা পেয়ে যাবে এই ভিডিও টেস্ট পেপারের সমাধান। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের প্রশ্ন, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে, তৃতীয় বিশ্ব কি? উত্তরটা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পৃথিবী পরস্পর দুটি বিরুদ্ধে শিবিরে ভাগ হয়ে যায়। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রথম বিশ্ব ও অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দ্বিতীয় বিশ্ব নামে পরিচিত। প্রায় এই দুই শিবিরে যোগ না দিয়ে সদ্য স্বাধীন দেশগুলি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং বিশ্বের সাম্রাজ্যবাদ ও বর্ণবৈষম্য বিরোধী একটি শিবিরের জন্ম দেয়। এই শিবির তৃতীয়ভাবে পরিচিত। পরবর্তী দেখো তোমাদের শেষ প্রশ্ন 16 দাগের, নেহরু মহালানবিশ মডেল কি? উত্তরটা দেখো, প্রশান্ত চন্দ্র মহালানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন প্রধানমন্ত্রী নেহরু। এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহরু মহালানবিশ মডেল নামে পরিচিত। তাহলে তোমাদের এখানে 16টা প্রশ্ন ছিল, 16টা প্রশ্ন আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।